বন্ধুরা, অনেক দিন পর আজকে একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আমি বেশ কয়েকদিন হলো কোনো ব্লগ বানাইনি, তার পিছনে কিছু কারণ আছে, সেগুলি আমি বলবো এই ভিডিওতে। তবে হঠাৎ করে আপনারা আমার পুরনো আরটিআর বা আরসির যে ড্যাশবোর্ডটা দেখতে পেতেন ভিডিওতে, তার থেকে একদম ডিরেক্টলি চেঞ্জ MT-15। হ্যাঁ, আমি নতুন বাইক নিয়েছি। সেটা আমি একরকম আর কি একটু সমস্যার মধ্যে পড়ে আমি নিতে বাধ্য হয়েছি বাইকটা, কারণ আমার কাছে অন্য কোনো অপশান ছিল না। আমাকে ইয়ামাহার গাড়ি চালানোর আমার ইচ্ছা ছিল, সেই কারণে আমি MT-15 নিয়েছি। যেহেতু আমি বাজাজ চালিয়েছি, KTM চালিয়েছি, TVS তো দুটো চালিয়েছি, সেই কারণে আমার একটা ইচ্ছা ছিল যে ইয়ামাহার কোনো একটা বাইক চালাবো। তবে আমার যেহেতু ট্যুর করতে ভালো লাগে, সেই কারণে আমার পছন্দ ছিল FZ25, কিন্তু সেটা বর্তমানে ডিসকন্টিনিউ হয়ে গেছে। তাই আমার ফেয়ার বাইক R15 অতটা ইচ্ছা ছিল না, কারণ আমি KTM RC চালিয়েছি প্রায় 3 বছর। সেই জন্য আমার ইচ্ছা ছিল এমন একটা বাইক নিই যেটা ইয়ামাহা কোম্পানির হবে এবং তাতে 6 গিয়ার থাকবে ও হ্যান্ডেলটা কমফোর্টেবল হবে। তা সেদিক থেকে দেখতে গেলে আমার চয়েসে MT-15 ছাড়া আর কোনো গাড়ি ছিল না। এটা হলো NH34। আমি এখন এই মেন হাইওয়েটাতে উঠবো। আমার রাইট সাইডে ট্রাকস প্রচুর আছে। আমি একটু হাইওয়েটা উঠে নিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি আপনাদের সাথে। না, সো বিষয় হলো এটা যে আমার RTRটা নিয়ে প্রায় আমি 23,000 কিলোমিটার চালিয়েছিলাম, RTR 200, এবং সেটাতে আমি কিছু প্রবলেম ফেস করছিলাম। প্রথমত প্রবলেম ছিল তার ফুয়েল সেন্সারের প্রবলেম। আমাকে অ্যাকুরেট ফুয়েল রেঞ্জ দেখাতো না গাড়িটাতে, এবং সবসময় দেখাতো বেশি ফুয়েল আছে, মানে গাড়িতে আমার যতটা পরিমাণ ফুয়েল ছিল তার থেকে অনেকটা বেশি ফুয়েল আমাকে শো করতো ডিজিটাল মিটারে। সেই কারণে আমার লং ট্যুরিংয়ের ক্ষেত্রে একটু অসুবিধা হতো। আর দ্বিতীয় আমার কাছে ছিল RC, যেটা আমি খুব শখ করে কিনেছিলাম আমার প্রথম জব পাওয়ার পরে। কিন্তু অ্যাকচুয়ালি মানে বিষয় হলো আমি একজন ফ্যামিলি ম্যান, আমার ওয়াইফও আছে। তা বর্তমানে আমি ওয়াইফকে নিয়ে সেই গাড়িটা ইউজ করতে পারছিলাম না, কারণ ওয়াইফের অসুবিধা হচ্ছিল। আর তার থেকে বড় কথা, আমার হাইটটা একটু যেহেতু শর্ট, সেই কারণে আমার RCটা চালাতেও একটু কষ্ট হচ্ছিল বর্তমানে। তা সেই কারণে দুটো গাড়ি অবশেষে একরকম বাড়ির চাপে ও নিজেরও কিছুটা আর কি ফার্স্টেশনে ভুগছিলাম দুটো গাড়ি নিয়ে, যে দুটো গাড়ি মেনটেন করেও আমার একটু অসুবিধাই হচ্ছিল। তাই আমি যে একটা সিঙ্গেল গাড়ি নেওয়ার জন্য ইয়ামাহাতেই মেন ফোকাস করছিলাম। আমার হন্ডা CB300Fটা পছন্দ ছিল, কিন্তু আমার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল, চাকদা। তা সেখান থেকে আমাকে কলকাতা বিগ উইন যেতে হতো গাড়িটা আনতে, এবং তার সার্ভিস করাতে আমাকে কলকাতা যেতে হতো। সেই কারণে আমি নিতে পারিনি, মানে আমার নেওয়ার ইচ্ছা হয়নি। কারণ যদি গাড়িটাতে কোনো সমস্যা হয় বা যে কোনো ছোটোখাটো প্রবলেম হোক, আমাকে সেই কলকাতায় সার্ভিস সেন্টারে যেতে হতো, যেই কারণে আমার ইচ্ছা ছিল না ওই গাড়িটা নেওয়ার। তাই আমি অবশেষে MT-15 নিতে বাধ্য হয়েছি। তা আজ সেই MT-15 নিয়ে আপনাদের কিছু কথা বলবো। গাড়িটা ভালো, নো ডাউট ভালো। ইয়ামাহার গাড়ি, মাত্র 337 কিলোমিটার চলেছে, আপনারা দেখতে পারেন মিটারে। তবে যেহেতু আমি এতদিন একটু ওয়েটই গাড়ি চালিয়েছি, RTR 200 ওয়েটই ছিল। তার আগে আমি RTR 162V চালিয়েছিলাম, সেটাও একটু ওয়েট ছিল। RC তো আপনারা জানেনই, RC রাইডিং পোস্টার এবং ওয়েট, সেই দিক থেকে দেখতে গেলে MT-15টা আমার একটু হালকা লাগে, এবং এই গাড়িটা আমার মানে প্রথম থেকে অতটা পছন্দ হয়নি। কিন্তু অগত্যা আমার কাছে কোনো অপশান ছিল না ইয়ামাহাতে অন্য কোনো গাড়ি নেওয়ার, তাই আমাকে এই গাড়িটা নিতে হয়েছে। তা আজ আমি এটার কিছু প্রোস এবং কনস আপনাদের কাছে তুলে ধরবো। প্রথম জিনিস হলো গাড়িটার ভালো দিকগুলি আমি আপনাদের বলি। সেটা হলো গাড়িটা প্রচণ্ড স্মুথ, ইঞ্জিনটা একদম সুন্দর একটা ইঞ্জিন, যেটা আপনি লং ট্যুরিংও ইউজ করতে পারেন, এবং 6 গিয়ার থাকাতে হাইওয়ে ক্রুজিং করতেও যথেষ্ট সুবিধা হবে। আমার যেটা সবথেকে ভালো লেগেছে গাড়িটার স্মুথনেস আর রাইডিং পোস্টারটা ভালো হতো। তবে আরেকটু হ্যান্ডেলবারটা আপরাইট হলে ভালো হতো, আমার বেশ এটা চালাতে সুবিধাই হতো। আর
এই গাড়িটা সব থেকে যদি খারাপ দিক মানে কোনো একটা হয়ে থাকে সেটা হলো গাড়িটার লাইট। এর হেডলাইট মানে বলতে গেলে আমার প্রিভিয়াস RTR 200 হ্যালোজিন লাইটের থেকেও খারাপ আমি বলবো। অন্ধকারে লাইট হচ্ছে খুবই খারাপ। দ্বিতীয় কথা হচ্ছে এর কোনো ক্র্যাশ গার্ড নেই, মানে লেগ গার্ড জাতীয় কিছু নেই সামনে, গাড়িটার সাথে আসে না। সেই কারণে এক্সট্রা লাইট যে আপনাকে ফিট করতে হবে তার জন্য হয় আপনাকে মুখের দু সাইডে ফিট করতে হবে, মানে ভাইজারের দু সাইডে, বা ওই ক্র্যাশ গার্ড লাগিয়ে আপনাকে ফিট করতে হবে। এবং নর্মালি যে এর আলো আছে, এ দেখুন আপনার লো বিমের এই আলোটা, এবং আমি যদি হাই বিম দিই দেখতে পাবেন এই হচ্ছে হাই বিম। তা এই আলোটা আমি মনে করি যে একটা এরকম গাড়ির জন্য জাস্টিফাইড নয়। এই গাড়িটা যথেষ্ট 150 সিসির মধ্যে পাওয়ারফুল গাড়ি, এবং আমার যেটা ধারণা, আমি এখনও টপ স্পিড তুলে দেখিনি, তবে 80-র কাছাকাছি স্পিডে 80 থেকে 90-র মধ্যে এই গাড়িতে ইজিলি ক্রুজ করা যাবে যে কোনো ভালো হাইওয়েতে। আর 80 থেকে 90-তে ক্রুজ করলে তার জন্য যে আলোর দরকার পড়ে সেই আলো, পর্যাপ্ত পরিমাণ আলো এই বাইকটাতে নেই। দেখতে পাচ্ছেন অন্ধকারে, আপনারা দেখে নিন এর যে আলো, এটা হাই বিমে দেওয়া আছে, লো বিম দিলে এই হচ্ছে আলো। আর এর আরেকটা বড় খারাপ জিনিস হচ্ছে হর্নের জায়গায় ইন্ডিকেটারের সুইচ এবং ইন্ডিকেটারের জায়গায় হর্নের সুইচ, যেটা আমার সব থেকে বেশি ইরিটেটিং লাগছে। তবে কিছু করার নেই, গাড়িটা কিনেছি, এবার নিজেকেও মানিয়ে নিতে হবে গাড়ির সাথে। তবে আমার সব থেকে এর ভালো লেগেছে এর ইঞ্জিন। আপনারা আমার চ্যানেলে পালসার N160-র ভিডিও দেখেছেন, N160ও যথেষ্ট ভালো গাড়ি, তবে N160-র থেকেও MT-15 আমার বেশি রিফাইন লেগেছে। আরেকটা জিনিস হলো এই গাড়ির গিয়ার রেশিওটা, মানে এতে VVA টেকনোলজি থাকায় যেটা আমি ফিল করছি, এর গিয়ারগুলি অনেকটা আপ অবধি যেতে পারে, মানে আপনাকে স্পিডটা অনেকটা আপ অবধি তুলে দিয়ে আপনি গিয়ার চেঞ্জ করতে পারেন, যেটা KTM-এর ক্ষেত্রে যেরকম শর্ট গিয়ার রেশিও থাকে সেই কারণে আপনার গিয়ারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হয়, এতে আপনার অতটা তাড়াতাড়ি না চেঞ্জ করলেও হবে। আর আরেকটা এই যে গাড়িটার খারাপ জিনিস হলো সেটা হচ্ছে এর সিটিং কমফোর্ট। এর সিট হচ্ছে মানে কি বলবো, ইয়ামাহা গাড়িটা সব কিছু ভালো বানিয়েছে একদিকে, এটা মানে এর যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ সেই অনুযায়ী গাড়িটা, কিন্তু সিটে আমার মনে হয় একটু ফোম বেশি দিতে পারতো, এবং সিটটা পেছন দিকে হালকা যদি সামান্য 1-2 ইঞ্চি যদি একটু বাড়ানো থাকতো তাহলে মনে হয় এটা আমার ইন্ডিয়ানদের জন্য খুব ভালো হতো। কারণ আমরা মেনলি গাড়িতে দুজনেই বেশিরভাগ যাতায়াত করি, এবং আমি ফিলিয়ান নিয়েও যাতায়াত করি, যেহেতু আমি ফ্যামিলি ম্যান, আমার বউ আছে, আমার বউকে নিয়ে যাতায়াত করতে হয়। তা সেদিক থেকে দেখতে গেলে এই পিলিয়ন সিটটা কমফোর্টেবল, আমি বলবো না কমফোর্টেবল না, কমফোর্টেবল, কিন্তু আরেকটু কমফোর্টেবল হলে খুব ভালো হতো। কারণ এর যে পিলিয়ন সিটটা দেখে মনে হয় পিলিয়ন সিটটা খুব ছোট, কিন্তু অ্যাকচুয়ালি পিলিয়ন সিটটা অতটাও ছোট নয়। মোটামুটি মানে খুব হেলদি চেহারা না হলেও মোটামুটি চেহারা দুজন এই গাড়িতে ইজিলি বসে যেতে পারবে। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে সিটের যে থিকনেসটা, সেই থিকনেসটা একদমই কম, বিশেষ করে পিলিয়ন সিটের থিকনেসটা খুবই কম। যেই কারণে সমস্যাটা দাঁড়ায় দীর্ঘ 1-150 কিলোমিটার রান করার পরে পিলিয়নের ব্যাক পেইন হতে পারে, যেটা স্পষ্ট কথা এই গাড়িটার। বাদ বাকি এই গাড়িটা আমার ভালো লেগেছে, কিন্তু এটা আমার চয়েসে ছিল না, তাও আমার কিছুটা মানে বলতে হবে যে আমার বাজেটটাও কম ছিল, কারণ এই মুহূর্তে আমার এটা ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি আমার ডিউক 200 বা ডিউক 250-তে যাওয়ার, কারণ আমার KTM চালিয়ে সবথেকে যেটা ভালো লেগেছে KTM-এর ব্রেক, সেই কারণে আমার সেটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই মুহূর্তে আমার বাজেটও পারমিট করছিল না, সেই জন্য আমাকে MT-50 নিতে হয়েছে। তবে গাড়িটা যথেষ্ট স্মুথ, মানে 6 গিয়ারে এতে ইজিলি আমি বলতে পারি ইজিলি 80 থেকে 90-তে এতে ক্রুজ করা যাবে, শুধু যদি এর আলোটা একটু ভালো হয়। তো আমি ট্রাই করছি যে গাড়িটাতে কিছু ক্র্যাশ গার্ড বসিয়ে এক্সট্রা লাইট ইনস্টল করার জন্য, কারণ এক্সট্রা লাইট না ইনস্টল করলে এই গাড়িটা নিয়ে আমি লং ট্যুর করতে পারবো না। আর আমি মাঝে সাথে লং ট্যুরে যাই গাড়ি নিয়ে, যেই কারণে আমি RTR 200-টা ইউজ করতাম। তবে আমার RTR 200 ইদানিং আমাকে খুব প্রবলেম দিচ্ছিল, সেই কারণে আমাকে আপগ্রেড করতে হলো। দেখুন আলোটা দেখুন, দেখেছেন কুকুর চলে এসেছিল হট করে, আমি খেয়াল করতে পারিনি, আলোটা এতটাই কমা। তবে এটা স্মুথ, মানে ইয়ামাহা যে ইঞ্জিন বানিয়েছে মাখন, পুরো মাখন একদম।
মাখনের মতন ইঞ্জিন, যদিও ফার্স্ট সার্ভিস এখনও হয়নি। হালকা ফুটপেক্সে ভাইব্রেশন অনুভব করা যায়, কিন্তু সেই ভাইব্রেশন মানে আরটিআরের কাছে তো একদম মানে আমি বলবো নগণ্য, কিছুই না ভাইব্রেশন। যারা আরটিআর চালায় তাদের কাছে এই ভাইব্রেশনটা কোনো ফিলই হবে না। হালকা ফুটপেক্সে ভাইব্রেশন আছে, তবে সেটা ফার্স্ট সার্ভিসের পরে আশা করি সেই ভাইব্রেশনটা হয়তো চলে যাবে। আমি সামনে থেকে ইউটার্ন নিয়ে নেব। তবে এই গাড়িটা যে আমি ডেলিভারি নিয়েছি সেটারও আমি ভিডিও বানাইনি, কারণ আমার একটা বাইক লাভার হিসাবে আমার দুটো বাইক আমি সেল করে দিয়েছি। সেটা একটা দুঃখের বিষয় ছিল, সেই কারণে আমি এটা ডেলিভারি ভিডিও বানাইনি। মানে অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল না এই মুহূর্তে বাইক সেল করে নতুন কোনো বাইক নেওয়ার, কিন্তু ফ্যামিলিতে একটু সমস্যা ছিল, যেহেতু আমার বাড়িতে দুটো বাইক রাখতে একটু প্রবলেম হচ্ছিল আর দুটো বাইক মেনটেন করতেও একটু সমস্যা হচ্ছিল, সেই কারণে আমাকে দুটো বাইক সেল করতে হয়েছে। তাই কিছুটা আর কি ভারাক্রান্তও ছিলাম। তবে যা হোক, ভালো হয়েছে। আমার একটা সিঙ্গেল বাইক হয়েছে, যেটা আমি আনন্দ সহকারে চালাতে পারবো। এবং আমার যেটুকুনি মানে আমি বুঝতে পারছি, এই বাইকটা আমি ইজিলি বেশ কিছুদিন ধরে ইউটার্ন নিয়ে নিলাম, চালিয়ে আমি এইটুকুনি বুঝতে পারছি বেশ কিছুদিন ধরে চালিয়ে এই গাড়িটা, যেটা আমি লং টার্মে রাখতে পারবো। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে এর যে সার্ভিস কস্ট বা কিছু, আমি এখনও যদিও সার্ভিস করাইনি, তবুও 2-3 জনের কাছে খোঁজ নিয়েছি এবং দেখেছি কিছু রিভিউ ভিডিও, যথেষ্ট কম। এক তো এর মোবিল লাগে 1 লিটার, যেটা সবথেকে বড় অ্যাডভান্টেজ, যেটা আমার আরটিআর 200 বা NS 200 মানে 200 সিসি যে কোনো গাড়িতে গেলে আমাকে 1200 মোবিল ইউজ করতে হতো। তবে এর ব্রেকটা আমি বলবো যে আরেকটু যদি ভালো হতো, মানে অ্যাকচুয়ালি পিছনের ব্রেকটা, এর সামনের ব্রেকটা যথেষ্ট ভালো, কিন্তু পিছনের ব্রেকটা আমার একটু মনে হয় একটু আছে, একটু ডিসেন্ট টাইপের পিছনের ব্রেকটা আরেকটু ভালো হলে খুব ভালো হতো। তবে এর মাইলেজ, সত্যিই গাড়িটার মাইলেজ একদম সেই করেছে। তাহলে একটু গাড়িটাকে একটু রেপ করে চালানো যাক বন্ধুরা। আরেকটা হলো এই গাড়িটার ইঞ্জিন ব্রেকিং যথেষ্ট ভালো এই গাড়িটার। আমি সাধারণত খুব জোরে গাড়ি চালাই না, তাও আমি একটু টেস্ট করার জন্যই আর কি চালাচ্ছি। দেখুন ভিভিএ অ্যাক্টিভেটেড আফটার 7000 RPM। যখন ভিভিএটা অ্যাক্টিভেট হয় না, তখন গাড়ি মনে আপনাকে পুল করে একদম। এটা আমার খুব ভালো লেগেছে যে এই যে পুল পাওয়ারটা না আফটার 7000 RPM এর পরে, যেমন আরটিআরের ক্ষেত্রে কী হতো, যখন অ্যাবাভ 80-র উপরে গাড়িটা চলে যেত না, তখন এর মানে অতটা লং ইয়েতে পুল করতে পারতো না। কিন্তু এই গাড়িটা আমি একটা জিনিস দেখেছি, লো রেঞ্জও যেরকম আপনাকে পুল করবে, ঠিক সেই রকমই হাই রেঞ্জও আপনাকে পুল করবে, যেটা আমার এই গাড়িটাতে সবচেয়ে ভালো লেগেছে। এবং 155 সিসির একটা ইঞ্জিন, যথেষ্ট রিফাইন জাপানিজ ইঞ্জিন বলা যায়। অ্যাকচুয়ালি জাপানিজ ইঞ্জিনই, ইয়ামাহা জাপানিজ ব্র্যান্ড। আর সবথেকে বড়ো কথা হ্যান্ডেলটা কমফোর্টেবল একটা সিটিং পজিশন। অ্যাকচুয়ালি এই কারণে আমার এই গাড়িটা নেওয়া, কমফোর্টেবল সিটিং পজিশন এবং ওয়েটটা কম গাড়িটার। আমার এই একটু হয়তো নয়েজ আসতে পারে ক্যামেরাতে, কারণ আমার যে কলারটা রয়েছে গেঞ্জি, সেটা অটোমেটিক্যালি হাওয়াতে ফাড়ফাড় আওয়াজ করছে, যেটা হয়তো এই ভিডিওর সাউন্ডে আসতে পারে। নেক্সট টাইম আমি ট্রাই করবো যাতে এই জাতীয় নয়েজ না আসে। তবে এই গাড়িটা চালিয়ে আমার সত্যি মানে যা
দুর্দান্ত দুর্দান্ত। ইয়ামার এত সুন্দর একটা বাইক, তবে শুধু সিটটা একটু যদি বড় হতো আর সিটিং পজিশনটা একটু কমফোর্টেবল যদি হতো সিটটা, তাহলে একদম মাখন মাখন হয়ে যেত গাড়িটা, মাখন। আরেকটা জিনিস ইয়ামাহা এই গাড়িটাতে মিস করে গেছে, সেটা হচ্ছে এই গাড়িটাতে হ্যাজার্ড লাইট সিস্টেমটা দেওয়া উচিত ছিল। কেন দেয়নি সেটা আমি বলতে পারবো না। R15-এ দিয়েছে, সেমই গাড়ি, দাম সামান্য কিছু কম বেশি R15-এর থেকে। R15 এটার প্রাইস আমার কল্যাণীতে, আমার নিয়ারেস্ট যে ডিস্ট্রিবিউটারশিপ কল্যাণী হুইল মুভার্স, সেখান থেকে আমি নিয়েছি। আমার 2,07,000 পড়েছে। তবে R15-এর দাম হচ্ছে 2,24,000 কি 26 থেকে শুরু, এক্স্যাক্ট আমার মনে নেই। তবে এটাতে হ্যাজার্ড লাইট সিস্টেমটা দিলে খুব ভালো হতো, কারণ যেহেতু আমরা লং ট্যুর করি গাড়িতে, আমি লং ট্যুর করি স্পেশালি, সেখানে আমার হ্যাজার্ড লাইটটা খুব প্রয়োজন হয় গাড়িতে। বিশেষ করে পাহাড়ে গেলে, কুয়াশার মধ্যে গাড়ি চালালে আমার হ্যাজার্ড লাইটটা প্রয়োজন হয়। সেই কারণে আমি হ্যাজার্ড লাইটটা আমি খুব মিস করছি, যেটা আমার RTR 200-এও ছিল না, আমি এক্সট্রা করে ইনস্টল করিয়েছিলাম। এবার এখন আমাকে যেহেতু সেই গাড়িটা সেল করে দিয়েছি, তাই এই গাড়িতেও আমাকে এক্সট্রা করে ক্র্যাশ গার্ড এবং পিছনে একটা ক্যারিয়ার তো আমাকে লাগাতেই হবে। তো বন্ধুরা, আপনারা যদি কোনো ভালো ক্যারিয়ার ক্র্যাশ গার্ড থাকে আমাকে ভিডিওতে কমেন্টে জানাবেন, সাজেস্ট করবেন। আমি মোটো টর্কের ক্র্যাশ গার্ডটা দেখেছি MT-15-এর জন্য। আমার হয় মোটো টর্ক না HT এক্সজস্টের যে ক্র্যাশ গার্ড আছে সেটা নেওয়ার ইচ্ছা আছে, এবং পিছনে একটা ক্যারিয়ার লাগানোর ইচ্ছা, আর তার সাথে একটা হ্যাজার্ড লাইট সিস্টেম লাগাতে হবে। এবং লাইট আমার ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে আপনাদের ম্যাড ডগ স্কাউট এক্স যে লাইটটা হয়, সেই লাইটটা লাগানোর এই গাড়িতে। কিন্তু এই মুহূর্তে আমার ম্যাড ডগ স্কাউট এক্স লাগানোর মতো বাজেট পারমিট করছে না, একদম সত্যি কথা। সেদিক থেকে দেখতে গেলে আমি HGG-তেই আপাতত সন্তুষ্ট থাকতে চাই, কিছু করার নেই। আমি প্রথমে HGG মিনি ইউজ করতাম, খারাপ না, লাইটটা যথেষ্ট ভালো। আমাকে RTR-এ আমি সিকিম রাইড করেছি, নর্থ বেঙ্গল রাইড করেছি, আমাকে যথেষ্ট ভালো ফিডব্যাক দিয়েছে। তা সেদিক থেকে দেখতে গেলে আমি ইচ্ছা আছে যে HGG মিনি হয়তো লাগাবো না এই গাড়িতে। এবার সেটা আমার টোটালি যে লাইটটা আমি এতে ইনস্টল করব সেটা আমার নির্ভর করছে ক্র্যাশ গার্ডের উপর, কারণ ক্র্যাশ গার্ড লাগানোর পর কতটা বাইরের দিকে থাকবে। কারণ এই গাড়ির যে মুখটা আছে না, সেই মুখটাকে আমি ছোট মিনি অনেকে লাগায় এই গাড়ির মুখের সাইডে, আমি ওইভাবে লাগিয়ে মুখটা নষ্ট করতে চাই না, কারণ এর লুকসটাই পুরো খারাপ হয়ে যাবে আমি যদি HGG মিনিটা লাগাই এই গাড়িতে। সেই কারণে আমি চাই যে এই গাড়িতে একটা বড় টাইপের লাইট লাগাতে, যেটা আমি ক্র্যাশ গার্ডের সঙ্গে নিচে লাগাবো। তাতে আমার পুলিশের দিক থেকে, মানে যেটা পুলিশ যেরকম মুখের সঙ্গে লাইট থাকলে, এক্সট্রা ফগ ল্যাম্প থাকলে অনেক জায়গায় পুলিশ ধরে, সেটাও আমার অসুবিধা হবে না, এবং আমার ট্যুরিংয়ের ক্ষেত্রেও সুবিধা হবে। আর এছাড়া আমার নর্মাল রাস্তায় তো ফগ লাইট আমাকে ইউজ করতে হয় না, অ্যাকচুয়ালি ট্যুরিংয়ের সময় আমার ফগ লাইট ইউজ করতে হয়। তবে এর যে ইঞ্জিন বানিয়েছে ইয়ামাহা, মাখন ইঞ্জিন। শুধু লাইটটা কেন যে ইয়ামাহা এরকম দিল এতে, আর সবথেকে বড় কথা, আমি যেহেতু RC চালাতাম, RCর লাইট যথেষ্ট ভালো ছিল। আমার RC ওল্ড মডেল যেটা BS6 লাস্ট ভার্সন সেটা ছিল, এবং তার লাইট যথেষ্ট ভালো ছিল। দেখুন সামনে একটা সাইকেল যাচ্ছে, সেটা আপনাকে কতটা কাছে আসার পর আমি দেখতে পাচ্ছি। আমার এই গাড়িটার লাইট নিয়ে যথেষ্ট কমপ্লেন আছে, যথেষ্ট। মানে এত সুন্দর একটা পাওয়ারফুল ইঞ্জিন দিয়েছে 150 সিসির মধ্যে, এত টপ স্পিড ওঠে গাড়িটা। আমার তো মনে হয় 126-27 কি 130-এর কাছাকাছি টপ স্পিড অনায়াসে উঠবে যদি ঠিকঠাকভাবে চালানো যায়। সেক্ষেত্রে এটা, এই লাইটটা জাস্টিফাইড নয়, এটা হাই বিমের লাইট ইয়ামাহার। আমার তো মানে একটা 2 লাখ টাকার গাড়ি, অ্যাটলিস্ট লাইটটা তো অন্তত ঠিক দিতে পারতো, প্রজেক্টর লাইট ইউজ করতে পারতো। এরা যে প্রজেক্টর লাইটটা ইউজ করেছে, প্রজেক্টরই ইউজ করছে, কিন্তু সেই প্রজেক্টরটা এর সঙ্গে জাস্টিফাইড নয়, এর পাওয়ার পিক আপ এর সঙ্গে জাস্টিফাইড নয়। আর আরেকটা জিনিস হচ্ছে এই গাড়িটার হ্যান্ডেলিং, এই গাড়িটার হ্যান্ডেলিং যথেষ্ট ভালো, যথেষ্ট। শুধু আমার ইচ্ছা আছে যে যেহেতু আমার হাইটটা একটু শর্ট, সেখানে আমার হালকা একটু সামনের দিকে ঝুঁকতে হয়, সেই জন্য আমি চাইছি, এর তো অ্যাকচুয়ালি হ্যান্ডেল বার রাইজার এখন অবধি কোনো কোম্পানি বার করেনি, তবে আমার ইচ্ছা আছে যেটা FZ25-এর হ্যান্ডেল বার রাইজার হয় সেটা এর সাথে সেট করে হালকা হ্যান্ডেলটাকে আপরাইট করে নেওয়ার, তাহলে আমার একটু ট্যুরিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে। আর ট্যাঙ্কটা যেহেতু একদমই ছোট, আমি ট্যাঙ্ক ব্যাগ ইউজ করি সামনে, তো সেক্ষেত্রে আমার যে ট্যাঙ্ক ব্যাগ আছে সেই ট্যাঙ্ক ব্যাগটা এই গাড়িটাতে ফিট করতে গেলে
একটু আমাকে মানে ফিট হবে কিনা আমার সন্দেহ আছে, কারণ আমার প্রায় 25 লিটারের ট্যাঙ্ক ব্যাগ আছে, যেটা আমি এখান থেকে লেফট টার্ন নিয়ে নেব। সবথেকে বড় কথা, এই গাড়িটা ট্রাফিক ফিল্টারেশন। এই গাড়িটা এমন একটা গাড়ি ইয়ামাহা বানিয়েছে, যে গাড়িটা আপনি সিটিতেও চালাতে পারবেন, হাইওয়েতেও ক্রুজ করতে পারবেন, এবং তার সাথে সাথে ডেলি বেসিসেও চালাতে পারবেন। ডেলি যে কোনো কাজ, অফিস ওয়ার্ক থেকে শুরু করে সব কিছুতে এই গাড়িটা আপনাকে সাহায্য করবে। এখনও আমার গাড়িটার নাম্বার প্লেট হয়নি, সে কারণে আমি দূরে কোথাও নিয়ে যেতে পারছি না। কি হলো, এই 4 হুইলারদের একটু দোষ, সাইড দিতে এদের খুব কষ্ট লাগে। যে ট্রাফিক ফিল্টারেশন যা হবে না এই বাইকটাতে, একদম মাখনের মতন ট্রাফিক ফিল্টারেশন হবে। স্মুথ মাখনের মতন ইঞ্জিন একেবারে। তবে আলোটা একটু যদি ভালো দিত ইয়ামাহা, আমি ইয়ামাহা কোম্পানিকে বলবো যে প্লিজ আলোটার দিকে আপনারা একটু নজর দিন, এবং যদি কোনো আপগ্রেডেশন করার সুযোগ থাকে তাহলে সেটার ব্যবস্থা করে দিন। তাহলে আমরা যারা এমটি ইউজার আছি তারাও একটুখানি, যারা ডেলি বেসিসে এমটি ইউজ করি, সবাই তো আর ফগ লাইট বা এক্সট্রা করে লাইট লাগাতে চায় না। এই যে আলো আছে তাতে শীতকালে কুয়াশা বা ইয়েতে যথেষ্ট প্রবলেমে পড়তে হবে প্রত্যেককে। সেই কারণে আমি বলবো অ্যাটলিস্ট আলোটার একটু আপগ্রেডেশনের ব্যবস্থা করে দিলে খুব ভালো হয় ইয়ামাহা থেকে। তো এই ছিল আমার আজকের ভিডিও বন্ধুরা, একটা শর্ট রিভিউ ইয়ামাহা MT-15-এর। নেক্সট আরও ব্লগ আসবে MT-15 নিয়ে। এবং নেক্সট আমি ট্যুরেও নিয়ে যাব গাড়িটা, কাগজপত্র নাম্বার সব হয়ে গেলে। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন, আর এমটি লাভার্সরা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আমার বাড়ি পৌঁছে গেছি, তো গুড বাই বন্ধুরা। এই হলো আমার MT-15 ভার্সন 2। তো আজ এই পর্যন্তই, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।